আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শোনা যাচ্ছে? আপনারা শোনা গেলে একটু রেসপন্স করেন, তাহলে ক্লাসটা শুরু করব। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোছাম্মদ হাজেরা খাতুন রেশমা। আমি আমাদের আপুদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই সফট ক্লাসে, যারা হচ্ছে অনলাইন অফলাইন দুভাবেই যুক্ত আছেন। তো আমাদের হচ্ছে আজকে সফট ক্লাসটি প্রথমেই হচ্ছে আমরা শুরু করব এসবিএ দিয়ে। আচ্ছা, আমাদের সাথে যারা আছেন, আপুরা যদি কোনো কনফিউশন মনে হয় বা হচ্ছে কোনো কিছু বুঝতে না পারেন, অবশ্যই শেয়ার করবেন আমার সাথে। আর হচ্ছে পরীক্ষা খুব বেশি জন দেননি, আপুরা মাত্র 4 জন পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে হচ্ছে আমি খাতাগুলো দেখেছি, আপুরা একটু খাতাগুলো একটু চেক করবেন যখন আপনাদেরকে কুরিয়ার করা হবে। তারপরে হচ্ছে শান্তা আপু খুব ভালো লিখেছেন। তো এভাবে করে ছোট ছোট করে খুব সুন্দর করে স্পেসিফিক করে লিখলে হচ্ছে অনেক মার্কস ক্যারি করা যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা প্রথমে এসবিএ দিয়ে শুরু করি। যে দেখেন যে এখানে বেটার অবস্ট্রাটিক আউটকাম ইন হুইচ টাইপ অফ অ্যাবনর্মালিটি, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন। তো এটার অ্যান্সার ছিল হচ্ছে সেপ্টেড ইউটেরাস। হ্যাঁ, সেপ্টেড ইউটেরাসের হচ্ছে অবস্ট্রাটিক আউটকামটা হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে? আর হচ্ছে দেখেন যে হোয়াট ইজ দ্য ইউট্রাইন অ্যানোমালি ইন ডাইইথাইল স্টিলবো এস্ট্রাল এক্সপোজার রিলেটেড। একজন আপু ভুল করেছেন, আমি খুব কষ্ট পেয়েছি, কারণ এটা আমাদের যদি কোনো কিছু হচ্ছে মনে নাও থাকে, আমাদের কিন্তু এই টাইপটা মনে থাকে। হ্যাঁ, যে টাইপ 7 এ হচ্ছে ডাইইথাইল স্টিলবো এস্ট্রাল রিলেটেড অ্যাবনর্মালিটি হয়। একটা আপু ভুল করেছেন, আপু হচ্ছে একটু দেখে নিয়েন আর কি ক্লাসিফিকেশনটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে রিগার্ডিং একটোপিক ইউরেটার। হ্যাঁ, যখনই এই টাইপের কোশ্চেন থাকবে, তখন কিন্তু আমাদেরকে এর মধ্যে থেকে কোনটা ট্রু কোনটা ফলস এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন যে ইউরেটারি ওপেনিং ইজ ইউজুয়ালি ইন দ্য ভেস্টিবল। ঠিক আছে, এটা কিন্তু ট্রু, বাকি সবগুলা হচ্ছে ফলস। আবার এমন দেওয়া থাকতে পারে যে সবগুলাই হচ্ছে ট্রু, একটা ফলস, তখন কিন্তু আমাদের এসবি হিসেবে ফলসটাই হচ্ছে অ্যান্সার হবে। তো এরকম হচ্ছে আমাদের অনেক সময় কোশ্চেনে হচ্ছে আপনারা পাবেন। আচ্ছা, এরপরে আমরা আসি যে দেখেন যে 4 নাম্বার এসবিএ, এ 14 years old girl present gynae OPD with the complaints of non-establishment of menstruation till date, but her secondary sexual characteristics are present. ঠিক আছে? তাহলে তার মেনস্ট্রুয়েশন শুরু হয় নাই, কিন্তু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট শোজ ওভারি। আপনারা এটা খেয়াল করবেন যে ওভারি, এটাও একজন আপু ভুল করেছেন। ওভারি আছে, তার ইউটেরাস অ্যাবসেন্ট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যানোমালি ম্যাচ ফর হার। তাহলে দেখেন একজন আপু লিখেছেন অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। তাই কি হয়? অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমে হচ্ছে সবসময় আমাদের গোনার থাকবে টেস্টিস। তো এটা হচ্ছে ভুল করলে হবে না আপু। হ্যাঁ, তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এটার অ্যান্সার হচ্ছে সি, মুলারিয়ান অ্যাজেনেসিস। তাহলে যে আপুরা এটা ভুল করেছেন, এই দুইটা সিনারিও বা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, এগুলো অবশ্যই ভালো মতন খেয়াল করবেন। যে হচ্ছে এআইএস এবং মুলারিয়ান অ্যাজেনেসিস কিন্তু আমরা কেউ নরমালি ভুল করি না, কারণ একজনের টেস্টিস গোনার থাকে টেস্টিস, আর একজনের হচ্ছে গোনার থাকে ওভারি। সো এটা ভুল করার কোনো অপশনই নাই। যে আপু ভুল করেছেন, আপু একটু কেয়ারফুল হবেন আর একটু ভালো করে একটু পড়বেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের নেক্সট কোশ্চেন, 16 years old girl attended at gynae OPD with the complaints of amenorrhea and reports never having periods, মানে 16 বছর। হ্যাঁ, তার এখনো মেনস্ট্রুয়েশন হয় নাই। Her mother and 2 sisters menarche was at the age of 12। ঠিক আছে? আমরা এক্সামিনেশন করে কি পেয়েছি যে তার হাইট হচ্ছে লেস দ্যান 150 সেন্টিমিটার এবং হচ্ছে বিএমআই 29 কেজি পার মিটার স্কয়ার, এবং সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আর পোলি ডেভেলপড। ইউ অর্গানাইজ এ ক্যারিওটাইপ। আমি ক্যারিওটাইপ করতে দিয়েছি এবং রেজাল্ট ইজ অ্যাবনর্মাল। হোয়াট ডাজ দ্য রেজাল্ট শো? তাহলে দেখেন যে আমরা যদি সিনারিও চিন্তা করি যে তার এখনো মেনস্ট্রুয়েশন হয় নাই, তার হাইট কম, হ্যাঁ, তারপরে হচ্ছে বিএমআই যেমনই থাকুক, এখানে হচ্ছে তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স পুরো পোলি ডেভেলপড হয়েছে।
তো আমি যদি হচ্ছে এটা চিন্তা করি তাহলে কিন্তু আমি টার্নার আমাদের সিনারিওর সাথে ম্যাচ করি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে ই 45x। এটাও একজন আপু ভুল করেছেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর কোশ্চেনে আসি যে নিউবর্ন বেবি বর্ন উইথ অ্যাম্বিগুইটি অফ দ্য সেক্স, সোনোগ্রাফিক ইভালুয়েশন অফ ইন্টারনাল জেনিটালিয়া শোজ প্রেজেন্স অফ ইউটেরাস। দেখেন এখানে হচ্ছে ইউটেরাস আছে, ফেলোপিয়ান টিউব আছে, ভ্যাজাইনা আছে এবং হচ্ছে গোনাড আছে, কিন্তু আমরা কি করছি বাইরে থেকে আমরা বুঝতে পারছি না তার সেক্সটা কেমন। এবং ইলেকট্রোলাইট রিপোর্টস আমরা করতে দিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাবনর্মাল আছে। অনেক সময় আপনাদের ইলেকট্রোলাইটটা কিন্তু লেভেল গুলো দেওয়া থাকবে। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডের লেভেল গুলো কত, সো এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে নর্মাল লেভেলটা কত। 17 হাইড্রোক্সিপ্রোজেস্টেরন এলিভেটেড, এটা কত 800 ন্যানোগ্রাম পার ডেসিলিটার। হোয়াট ইজ দ্য মোস্ট কমন ডায়াগনোসিস? তাহলে এটা কিন্তু কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আর্লি অনসেট কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া। আচ্ছা, এখানে তো শুধুমাত্র কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া দেওয়া আছে, কিন্তু হচ্ছে এখানে আর্লি দেওয়া থাকতে পারে, লেট দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখানে যদি আর্লি লেট যেটা দেওয়া থাকতো তাহলে আমরা হচ্ছে আর্লিটা অ্যান্সার করতাম। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের হচ্ছে 7 নাম্বার কোশ্চেন, 25 ইয়ার্স ওল্ড লেডি প্যারা 2 ভ্যাজিনাল ডেলিভারি present to you with the complaints of severe postpartum hemorrhage, and she complains absence of menstruation, loss of axillary and pubic hair, lethargy on examination. আমরা এক্সামিনেশন করে কি দেখতে পেয়েছি, তার ব্রেস্ট অ্যাট্রফি হয়ে গেছে, জেনিটালি অ্যাট্রফি হয়ে গিয়েছে, এবং হচ্ছে ইনভেস্টিগেশন করে আমরা হচ্ছে কি পেয়েছি যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র পিটুইটারি যে হরমোনগুলো সেগুলো হচ্ছে সাপ্রেসড। তাহলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস, এটা আমরা সবাই জানি যে কারো যদি একটা পোস্টপার্টাম হেমোরেজের হিস্ট্রি থাকে, এরপরে যদি হচ্ছে সব হরমোন লেভেল হচ্ছে সাপ্রেসড হয়ে যায়, তখন আমরা এটাকে চিন্তা করব হচ্ছে শিহান সিনড্রোম। কারণ হচ্ছে এখানে পিটুইটারি গ্ল্যান্ড যেটা সেটা হচ্ছে ইসেমিয়া হয়ে নেক্রোসিস হয়ে যায়। ঠিক আছে, যার জন্য সবগুলো হরমোন আসতে পারে না, এই জন্য হচ্ছে এই সিমটমস গুলো সব ধরনের সিমটমস ডেভেলপ করে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন দেখেন যে 25 ইয়ার্স ওল্ড লেডি প্রেজেন্ট টু ইউ সাফারিং ফ্রম প্রাইমারি অ্যামেনোরিয়া। ঠিক আছে, she is phenotypically female, absent or sparse axillary or pubic hair। দেখেন আমি কিন্তু দুইটা সিনারিও যে আপনাদেরকে দিয়েছিলাম, একটা মুলারিয়ান অ্যাজেনেসিস, একটা হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে এআইএস। তাহলে কেন ভুল হলো আমি জানি না, জাস্ট সিনারিওটা একটু আলাদা, যে ওখানে আমি গোনার দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে জাস্ট তার ক্লিনিক্যাল ফিচার্স গুলা দিই। হ্যাঁ, যে অ্যাক্সিলারি পিউবিক হেয়ার কেমন, আর নিপলারিওলা কেমন, ঠিক আছে, তারপরে হচ্ছে তার ব্লাইন্ড ভ্যাজাইনা, ঠিক আছে, ক্যারিওটাইপ দেওয়া আছে, এটা হচ্ছে এআইএস। তাহলে নিশ্চয়ই আমি দুইটা কোশ্চেন আমি এআইএস দিব না, তাই না? এজন্য একটু খেয়াল করবেন পরীক্ষার সময় যে আমাদের হচ্ছে যেগুলো খুব কাছাকাছি ফিচার্স গুলো কাছাকাছি, আমরা সেগুলো একটু কোরিলেট করে পড়ার ট্রাই করব। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কিন্তু এআইএস। আচ্ছা, এরপরে দেখেন যে 16 ইয়ার্স ওল্ড গার্ল সাফারিং ফ্রম প্রাইমারি অ্যামেনোরিয়া, 16 বছর। হ্যাঁ, body configuration is average, investigation reports are normal, no family history of delayed menarche, what is the probable cause of her menarche? তাহলে হচ্ছে তার সবকিছুই ভালো, তাহলে হচ্ছে আমরা এটাকে কি ধরবো, অবশ্যই প্যাথোলজির দিকে যাব না, আমাদের এটার অ্যান্সার হবে কনস্টিটিউশনাল, যে আমরা হচ্ছে এরপরেও তার স্পন্টেনিয়াস অনসেটের জন্য ওয়েট করব, যেহেতু কোনো ধরনের তার ফ্যামিলি হিস্ট্রি নাই এবং তার কোনো নিজের অ্যাবনর্মালিটিস নাই। ঠিক আছে, আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন ছিল যে রিগার্ডিং ক্লিনফিল্টার সিনড্রোম। তাহলে এখান থেকে এই কোশ্চেনটাও একটা আপু ভুল করেছেন, আপু দিয়েছেন হচ্ছে জেনিটাল ডাক্ট আর প্যারামেজোনেফ্রিক ডাক্ট, এটা তো কোনোভাবেই না। আমি জাস্ট ক্যারিওটাইপটা একটু পাল্টিয়ে দিয়েছি, যে আমরা নর্মালি যেটার সাথে পরিচিত যে 45XXY, এখানে হচ্ছে 45XXY দিয়েছি, এটাও কিন্তু ক্লিনফিল্টার সিনড্রোমস এর হচ্ছে আমাদের ক্যারিওটাইপ। ঠিক আছে, ক্লিনফিল্টার সিনড্রোমে অনেকগুলো ক্যারিওটাইপ আছে, আপনারা সবগুলো দেখে রাখবেন, কারণ বিসিপিএস কিন্তু এভাবেই হচ্ছে আমাদেরকে এসবিএ গুলা কনফিউজ করে। ঠিক আছে, যে নর্মাল যেগুলো আমরা জানি সেগুলো কিন্তু আমাদেরকে নর্মালি দেয় না পরীক্ষার হলে। তো এটা আপনি একজন ভুল করেছেন, এআইএস ভুল করেছেন, মোলারিয়ান অ্যাজেনেসিস ভুল করেছেন, তো এগুলো ভুল করা যাবে না আপু। হ্যাঁ, কারণ এই চ্যাপ্টারটা খুবই ছোট, খুবই কম পড়া, এখান থেকে কোনো কোশ্চেন ভুল করা যাবে না। তাহলে হচ্ছে এটা ছিল আমাদের আজকের এসবিএ, এই 10টা কোশ্চেন। এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, না হলে আমরা হচ্ছে এসএকিউ তে চলে যাব।
সিরাজু, মুনিরা আপু, ফাতিমা আপু, মনোরমা আপু, রুনা আপু, হ্যাঁ আপুরা কি আছেন? আপু কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আপনারা কি পরীক্ষা দিয়েছিলেন সবাই যারা অনলাইনে যুক্ত আছেন? আচ্ছা, তাহলে এর মধ্যে যে আপনারা পরীক্ষা দিয়েছিলেন এবং যাদেরই ভুল হোক না কেন, ভুল হতেই পারে, এরপরে আমরা একটু ভালো মতো কোরিলেট করে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? কারণ এত সহজ জিনিস ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে তাহলে আমরা এসিকিউতে আসি যে 16 ইয়ার্স ওল্ড গার্ল 16 years old girl present at gynae OPD with the complaints of menstruation, not start yet, cyclic and lower abdominal pain. On examination, bulge, suprapubic region, and tender. Tense bulgy membrane of bluish coloration of the vulva. তাহলে দেখেন যে এই কোশ্চেনটা দেখেই কিন্তু আমার একটা জিনিসই ডায়াগনোসিসে আসবে, হ্যাঁ? যে আপনারা কিন্তু সেদিন ক্লাসেও খুব ভালো রেসপন্স ছিল আপনাদের যখন আমি ডামি কিছু এসবিএ দেখাই, কিন্তু আজকে পরীক্ষার সময় কেন কনফিউজ হলো আমি জানি না। এখানে যখনই আমাদের হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস একটা মার্কস থাকবে, আপনারা কিন্তু সবসময় কি করবেন, একটা ডায়াগনোসিস লেখার চেষ্টা করবেন, হয় ইমপারফোরেট হাইম্যান অথবা ক্রিপ্টোম্যানোরিয়া, হ্যাঁ? এছাড়া কিন্তু অন্য কিছু আসবে না। আপনারা খাতাটা খেয়াল করে দেখেন, কার খাতা আমার মনে নাই, আপু দুইটা ডায়াগনোসিস লিখে দুইটা ডায়াগনোসিস দিয়ে ম্যানেজমেন্ট এগুলা লেখার চেষ্টা করেছেন। আপু এটা করা যাবে না, হ্যাঁ, পরীক্ষার হলে। কারণ ম্যাডামদের কাছে একটাই ডায়াগনোসিস থাকবে এবং যেটা এটা ক্লিন কাট, একদম ক্লিন কাট সিনারিও, হ্যাঁ? তো এখান থেকে আমাদের একটাই ডায়াগনোসিস আসবে, সে অনুযায়ী ইনভেস্টিগেশন আসবে এবং সে অনুযায়ী ম্যানেজমেন্ট হবে, ঠিক আছে? এখন আমি যদি ইমপারফোরেট হাইম্যান অর ক্রিপ্টোম্যানোরিয়া আমার অ্যান্সার হয়, আমার সে অনুযায়ী ইনভেস্টিগেশন লিখতে হবে, সে অনুযায়ী পেশেন্টকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? আমার কিন্তু আমার ডিডি আনা যাবে না এখানে, ঠিক আছে? আমার এখানে শুধুমাত্র কনফার্ম বা প্রভিশনাল ডায়াগনোসিস আমাদেরকে আনতে হবে। তাহলে এখানে আমাদের ডায়াগনোসিস কি ছিল? আপনারা ডায়াগনোসিস লিখবেন যে ফ্রম, এভাবে একটু লেখার চেষ্টা করবেন যে ফ্রম অ্যাবভ সিনারিও দিস ইজ এ কেস অফ প্রাইমারি অ্যামেনোরিয়া প্রবাবলি ডিউ টু ক্রিপ্টোম্যানোরিয়া অথবা ডিউ টু ক্রিপ্টোম্যানোরিয়া, ঠিক আছে? এভাবে লিখলেও হবে, এরকম করে একটু সুন্দর করে লিখলেন। আচ্ছা, যদি ইভালুয়েশন কথাটা আসে, ইভালুয়েশনের মধ্যে কিন্তু আমরা বলেছি যে তিনটা কথা আসে সবসময়, যে হিস্ট্রি, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন, ঠিক আছে? ইভালুয়েট করার আগে আমি পেশেন্টকে কি করবো, ডিটেলস হিস্ট্রি নিব, তারপরে মেটিকুলাস এক্সামিনেশন এবং সে রিলিভেন্ট ইনভেস্টিগেশন করব, ঠিক আছে? এখন আমি যদি এই পেশেন্টকে ইভালুয়েট করতে চাই, তাহলে দেখেন যে আমার হিস্ট্রির মধ্যে কি কি জিনিস আসবে, একটু পয়েন্ট করে লেখার চেষ্টা করবেন, হ্যাঁ? আমি যখন ক্লাস নিয়েছি তখনই কিন্তু বলেছি যে আপনি যদি পয়েন্ট করে লিখেন তখন কিন্তু এরকম হবে যে ম্যাডামরা ভিতরে কি লিখলেন ওটা বেশি ফোকাস করবে না, আপনি পয়েন্ট গুলা ঠিক আছে কিনা, আপনি জিনিসটা জানেন কিনা, এটা ম্যাডামরা ফোকাস করবে। কারণ ভিতরে কিন্তু এত কিছু, এত ডিটেলস পড়া ম্যাডামদের কখনোই সময় থাকে না এবং ম্যাডামরা দেখে না, ঠিক আছে? তাহলে আমি যদি এই পেশেন্টকে ইভালুয়েট করি, দেখেন যে আমার পেশেন্ট ছিল 16 বছর, তাহলে আমি পেশেন্টের এজটা লিখবো। এজটা কেন লিখবো, যে অবশ্যই ম্যানেজমেন্টের জন্য ইম্পর্টেন্ট, সেজন্য লিখবো, ঠিক আছে? তারপরে কি লিখবেন, যে সিমটম অ্যানালাইসিস, সে আমাদের কাছে কি নিয়ে আসছে, সে আমাদের কাছে আসছে তার মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তারপরে অ্যাবডোমিনাল পেইন, এবং আমরা এক্সামিনেশন করে কি পেয়েছি, একটা সুপ্রাপিউবিক রিজিয়ন এবং টেন্ডার। তাহলে আমি সিমটম অ্যানালাইসিসের মধ্যে দুইটা জিনিস লিখতে হবে এখানে, যে মেনস্ট্রুয়েশন নট স্টার্ট ইট এবং লোয়ার অ্যাবডোমিনাল পেইন। এই দুইটা কথা আমাদেরকে পিরিয়ডিক লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এটা সিমটমস অ্যানালাইসিস, হ্যাঁ? প্রত্যেকটা জিনিস যখন আপনারা কোশ্চেন পাবেন, একটা সিনারিও পাবেন, তখন কিন্তু পেশেন্ট আমার কাছে কিছু কমপ্লেন নিয়ে আসছে, এজন্য এই জিনিসগুলা আমার সিমটম অ্যানালাইসিসের মধ্যে লিখতে হবে, পেশেন্ট যে কমপ্লেন নিয়ে আসছে। এবং দেখেন আমার কাছে যখন একটা পেশেন্ট আসে তখন কিন্তু আমি একটা জিনিস নিয়ে চিন্তা করি না, হ্যাঁ? যেমন এটা ক্রিপ্টোম্যানোরিয়া, এর সাথে তো আরো অ্যাসোসিয়েটেড কিছু থাকতে পারে, তাই না? যে তার কনসিকুয়েন্স কি হতে পারে, এটা যদি আমি ট্রিটমেন্ট না করি তার কমপ্লিকেশন কি হতে পারে, এই রিলেটেড তার কোনো কমপ্লিকেশন আছে কিনা, হ্যাঁ? অথবা আপনি যদি ডিডি চিন্তা করেন, আপনি সেই রিলেটেড তার কোনো সিমটম আছে কিনা, এটা কিন্তু আমাদেরকে রিলেট করতে হয়, ঠিক আছে?
তো যার জন্য আমরা সিমটমস অ্যানালাইসিস তো আমরা লিখবই, সাথে হচ্ছে যেটা করব যে তার সাথে অ্যাসোসিয়েটেড কোনো সিমটমস আছে কিনা সেটা আমাদেরকে লিখতে হবে। যেমন হচ্ছে আপনার ক্রিপ্টোম্যানোরিয়ার সাথে যদি আমি ট্রিটমেন্ট না করি বা হচ্ছে দেরিতে ট্রিটমেন্ট করি, তখন কিন্তু সে আরো কিছু সিমটমস নিয়ে আমাদের কাছে আসে। এটা আপনারা জানেন যে হচ্ছে তার আর্জেন্সি ফ্রিকোয়েন্সি, ইউরিনারি রিটেনশন, ঠিক আছে, এগুলো নিয়ে আসে। তাহলে অ্যাসোসিয়েটেড সিমটমের মধ্যে কিন্তু আমাদেরকে এগুলা লিখতে হবে। এবং এটা গেল হচ্ছে আমার হিস্ট্রির মধ্যে এজ, সিমটম অ্যানালাইসিস, অ্যাসোসিয়েটেড সিমটমস। এখানে আপনারা আরো লিখতে পারেন হিস্ট্রির মধ্যে। দেখেন, যেহেতু তার 16 বছর, তার ফ্যামিলি হিস্ট্রিটা নিতে পারেন। হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রিটা লিখতে পারেন। কারো যদি হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি দেরিতে হয়, তার কিন্তু হচ্ছে এটা ফ্যামিলি থেকে ফ্যামিলি হচ্ছে রান করে, সেটা আপনারা লিখতে পারেন। মিনস্ট্রুয়াল হিস্ট্রিটা লিখতে পারেন, যে তার এখনো যে শুরু হয় নাই। যেহেতু আমি এখানে কমপ্লেনের মধ্যে আমি বলে দিয়েছি সিমটম অ্যানালাইসিস এর মধ্যে, এই জন্য মিনস্ট্রুয়াল হিস্ট্রিটা আমি নিয়ে আসি নাই। কিন্তু আপনারা যদি নিয়ে আসেন এটা কিন্তু ভুল হবে না, ঠিক আছে, এটা লিখবেন। আর হচ্ছে হিস্ট্রির মধ্যে এই কয়টা জিনিসই আসবে, মেইনলি আসবে তার বয়স, সিমটম অ্যানালাইসিস এবং অ্যাসোসিয়েটেড সিমটম, সাথে ফ্যামিলি হিস্ট্রিটা আপনারা অ্যাড করতে পারেন, ঠিক আছে। আর এক্সামিনেশনের মধ্যে সবসময় তো আমি বলেছি যে জেনারেল এক্সামিনেশন এবং হচ্ছে পার অ্যাবডোমেন এবং পার ভেজাইনা, এই তিনটা ভাগে আমরা হচ্ছে ভাগ করব। তাহলে দেখেন যে এই পেশেন্টের যেহেতু 16 বছর, তার একটা সাইক্লিক্যাল লোয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, তার মেনস্ট্রুয়েশন হয় নাই, সে কিন্তু স্বাভাবিক, সে হচ্ছে অ্যাংশাস থাকবে, সে হচ্ছে টেন্স থাকবে। হ্যাঁ, তো আমাদের জেনারেল এক্সামিনেশনের মধ্যে অ্যাপিয়ারেন্সটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এই পেশেন্টের ক্ষেত্রে। তাহলে অ্যাপিয়ারেন্স এবং বডি বিল্ড আমি হচ্ছে সেই পেশেন্টকে দেখবো, পেশেন্টের বিএমআইটা দেখবো, কারণ হচ্ছে সে ম্যালনারিশ অথবা ওবেজ যেটাই হোক না কেন, পেশেন্টের কিন্তু এই দুই ক্ষেত্রে অ্যামেনোরিয়া ডেভেলপ করতে পারে বা দেরিতে হতে পারে। তারপরে হচ্ছে পেশেন্টের অ্যানিমিক স্ট্যাটাসটা, যেটা রুটিন এক্সামিনেশনের মধ্যে আমাদের আসে, সেটা আমাদেরকে দেখতে হবে। এবং হচ্ছে ব্রেস্ট এক্সামিনেশনটা অবশ্যই দেখতে হবে, যেহেতু 16 বছর মেনস্ট্রুয়েশন হচ্ছে কিনা। যদি কোনো গ্যালাক্টোরিয়া বা এনি আদার অ্যাবনর্মালিটি থাকে, তাহলে হচ্ছে আমাদের অ্যামেনোরিয়া পেশেন্টের হতে পারে। তাহলে আমাদের ব্রেস্ট এক্সামিনেশনটাও এখানে আনতে হবে, ঠিক আছে। আর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মধ্যে কিন্তু এখানে বলে দিয়েছে যে বাল্স, সুপ্রাপিউবিক রিজন এবং টেন্ডার। আমরা ওই জিনিসটা লিখবো যে হচ্ছে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, সুপ্রাপিউবিক বালজিং এন্ড হচ্ছে টেন্ডার। খুবই সহজ, তাই না? আর পার ভেজানাল এক্সামিনেশনের মধ্যেও কিন্তু বলে দিয়েছে, দেখেন, যে বালজিং মেমব্রেন অফ ব্রিশ কালারেশন অফ দ্য ভালভা। এটা লিখবো। যেহেতু 16 বছর বিয়ে হয়েছে কি হয় না এটা কিন্তু আমাদেরকে বলে নাই, তাহলে হচ্ছে পার ভেজানাল এক্সামিনেশনের মধ্যে আমরা অবশ্যই ইন্সপেকশন করব। ইন্সপেকশন করে হচ্ছে দেখবো টেন্স, বালজিং, ব্লুইশ কালারেশন অফ দ্য ভালভা, যেটা কোশ্চেনে দেওয়া আছে ঠিক সেটা লিখে দিলেও হবে। এবং এই প্রাইমারি অ্যামেনোরিয়ার কেসগুলোতে অবশ্যই পার-রেক্টাল এক্সামিনেশন আপনাদেরকে করতে হবে। এবং কখনো যদি কেস আপনারা ইন ফিউচার দেন, তখন হচ্ছে পার-রেক্টাল এক্সামিনেশন না করলে ম্যাডামরা ফেল করাবে, ঠিক আছে। এজন্য এই পেশেন্ট গুলার ক্ষেত্রে পার-রেক্টাল এক্সামিনেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে পার-রেক্টাল এক্সামিনেশন যদি আমি করি, তাহলে কি পাবো? বালসড ভেজাইনা, ঠিক আছে। কারণ হচ্ছে কি, তার যেহেতু সাইক্লিক্যাল একটা লোয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, তার মানে কি, তার মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেই ব্লিডিং ব্লাড গুলা হচ্ছে তার ভেজানাতে জমা হচ্ছে, ইউটেরাসে জমা হচ্ছে, তার ফেলোপিয়ান টিউবে জমা হচ্ছে। যেহেতু ভেজানাতে জমা হচ্ছে, এজন্য হচ্ছে আমরা যখন পার রেক্টাল এক্সামিনেশন করব, তখন হচ্ছে আমরা কি পাবো? একটা হচ্ছে বালজিং পাবো, হাতে ফিল করতে পারবো, ঠিক আছে। এই গেল হচ্ছে আমার এক্সামিনেশন। এবং আমি যদি ইনভেস্টিগেশন করি, তাহলে ইনভেস্টিগেশন আপনারা কিছু ভাগ করে লিখবেন, যে ফর ডায়াগনস্টিক পারপাস এবং ফর ম্যানেজমেন্ট পারপাস, ঠিক আছে। ডায়াগনস্টিক পারপাসে দেখেন যে আমার যে এই পেশেন্টটার ক্ষেত্রে শুধুমাত্র অনলি একটা আলট্রাসোনোগ্রাম করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আলট্রাসোনোগ্রাম করলে আমি হচ্ছে কি দেখতে পাবো? আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন যদি আমি করি, তাহলে হচ্ছে হেমাটোকলপুস, হেমাটোমেট্রা এবং হেমাটোসালপিংস, যদি হচ্ছে আমি আনট্রিটেড কেস হয়। আর ম্যানেজমেন্ট পারপাসের জন্য, যেহেতু এই পেশেন্টকে আমার অপারেশন লাগবে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ওটি ফিটনেস এর জন্য যে ইনভেস্টিগেশন গুলো আমরা সচরাচর ওয়ার্ডে করে থাকি, সেই ইনভেস্টিগেশনই আমরা হচ্ছে করব। সেগুলো কি করব? একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, গ্রুপিং, ব্লাড সুগার, হ্যাঁ, এইচবিএসএজি, থাইরয়েড টেস্ট, টিএসএইচ এবং ইভেন আরই আমরা হচ্ছে এই ইনভেস্টিগেশন গুলো ম্যানেজমেন্ট পারপাসে করে থাকবো। তাহলে এভাবে হচ্ছে আমি একটা পেশেন্টকে ইভালুয়েট করতে পারি। তাহলে হিস্ট্রি গেল, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে ম্যানেজমেন্ট। আমি এই পেশেন্টকে কিভাবে ম্যানেজ করব? তাহলে ম্যানেজমেন্ট অপশনস যদি আমাদেরকে বলে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে ম্যানেজমেন্ট লেখার ক্ষেত্রে একটু এইম লিখবো, যেহেতু পেশেন্ট সিমটমস নিয়ে আসছে, যে পেইন নিয়ে আসছে। তাহলে এইম এর মধ্যে আমার হচ্ছে কি করতে হবে? যে আমি সিমটমটাকে রিলিভ করব
এবং তার যাতে কমপ্লিকেশন না হয় সেগুলোকে প্রিভেন্ট করব। আপনি হচ্ছে এই দুইটা যদি এইম লিখে দেন তাহলে কিন্তু আপনি এখানেই দেখা যাবে যে আমার যদি কোশ্চেনে 2 মার্কস থাকে আপনি হাফ মার্কস এখানেই পেয়ে যাবেন। ঠিক আছে। আর যেহেতু ম্যানেজমেন্ট অপশনস বলেছে আমরা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট এভাবে করে যদি ভাগ করে লিখি তাহলে জিনিসটা আরো সুন্দর হয়। তাহলে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা হচ্ছে পেশেন্টকে কি করি, প্রথমে আমরা কাউন্সিলিং করি। কাউন্সিলিং কি করব, যে তার ডায়াগনোসিস সম্পর্কে বলবো, ট্রিটমেন্ট অপশনস সম্পর্কে বলবো, তার আউটকাম কি হবে, তার কমপ্লিকেশন কি হবে, হ্যাঁ এগুলো সম্পর্কে আমরা হচ্ছে পেশেন্টকে বলে দিব। সে যদি কোনো অ্যানিমিক হয় পেশেন্ট, কারণ অনেক সময় তো তার যেহেতু কনসিল্ড হেমোরেজ বা ব্লিডিং হচ্ছে, সাইক্লিক্যাল পেইন হচ্ছে, তাহলে কিন্তু অনেক সময় যদি পেশেন্টের এক্সেসিভ ব্লিডিং হয় সে পেশেন্ট অ্যানিমিক থাকতে পারে। তো যদি কোনো পেশেন্ট অ্যানিমিক থাকে তাহলে আমরা হচ্ছে অ্যানিমিয়াটা কারেকশন করবো। ঠিক আছে, যদি থাকে। আর যদি পেশেন্ট হচ্ছে ম্যালনারিশড হয় তাহলে হচ্ছে আমরা জেনারেল হেলথটাকে ইমপ্রুভ করব। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে লিখে দিব। আর স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে তো আমরা জানি যে সার্জারি হচ্ছে মেইনস্টে অফ দ্য ট্রিটমেন্ট। এটা আপনারা জানেন। অনেক আপুরা হচ্ছে কোশ্চেনে লিখেন নাই যে মাথাটা যে একটু উঁচু করে রাখতে হবে, যে এট ফার্স্ট দ্য পেশেন্ট ইজ পুট টু বেড উইথ হেড এন্ড রাইজ, এই কথাটা লিখেন নাই, এই কথাটা লিখতে হবে আপু। হ্যাঁ, শুধু ক্রুশিয়েট ইনসিশন দিলেই হবে না, পেশেন্টের পজিশনিংটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এর জন্য পজিশনিংটা অবশ্যই আগে লিখতে হবে। আমরা সব পেশেন্ট ম্যানেজ করার আগে কিন্তু অবশ্যই পেশেন্টকে পজিশনিং করি, তাই না? এজন্য হচ্ছে আমাদের এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে পজিশনিংটা ইম্পর্টেন্ট। সব পেশেন্টকে আমরা পজিশনিং কথাটা লিখি এরকম না, কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে লিখতে হবে, যেমন ক্রিপ্টোম্যানোরিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এটার একটা আলাদা গুরুত্ব আছে, এজন্য হচ্ছে আমাদেরকে পজিশনিংটা লিখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রুশিয়েট ইনসিশন দিব হাইমেনে। তারপরে হচ্ছে আমরা কোনো ধরনের প্রেসার দিব না, স্পন্টিনিয়াস স্কেপ হতে দিব ব্লাডটাকে, কোনো পারভিজানাল এক্সামিনেশন করব না, এবং হচ্ছে অ্যান্টিবায়োটিকের একটা কাভারেজে রেখে দেবো যাতে সেকেন্ডারি ইনফেকশন না হয়। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা পেশেন্টকে স্পেসিফিক ম্যানেজমেন্ট দিব। তাহলে এটা গেল আমাদের হচ্ছে 1 নম্বর কোশ্চেন। ঠিক আছে, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাহলে এভাবে একটু লেখার চেষ্টা করবেন। আপনাদের কোনো প্রশ্ন আছে? আপুর একটু কথা বলতে হবে তো। আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপু বলেন। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো অনেকদিন আছেন? পরে দেখলাম, আপনারা দেখে অনেক ভালো লাগতেছে, ফ্রেশ লাগতেছে। আমি যদি ওটি থেকে আসছি। আপু, ইভ্যালুয়েশনের ভিতরে ক্লাসটা তো পাইনি। ইভ্যালুয়েশনের ভিতরে কি কি বলেছিলেন? হিস্ট্রি, ইনভেস্টিগেশন আর কি ম্যানেজমেন্ট, তিনটাই কি আসবে ইভ্যালুয়েশন না, বললে? না, ইভালুয়েশন বললে আমাদের 3টা জিনিস আসবে। একটা হচ্ছে হিস্ট্রি আসবে, ডিটেল হিস্ট্রি, এক্সামিনেশন আসবে এবং হচ্ছে ইনভেস্টিগেশন আসবে। আর আমাদের ম্যানেজমেন্ট বললে ম্যানেজমেন্টের পোর্শনটা পুরো আলাদা। ঠিক আছে, ট্রিটমেন্ট আচ্ছা। ম্যানেজমেন্ট যেটা আসুক ওই অপশনটা হচ্ছে পুরো আলাদা। আর ইভালুয়েশন ডিটেল হিস্ট্রি লিখবো, তারপর হচ্ছে কি এক্সামিনেশন লিখবেন, আর হচ্ছে ইনভেস্টিগেশন হ্যাঁ। আসবে। আর আপু এক্সামিনেশন ম্যানেজমেন্ট আপু ম্যানেজমেন্ট হলে কি হিস্ট্রি সবকিছু তার সাথে চিকিৎসাটাও? জি আপু, সরি বুঝি নাই। ম্যানেজমেন্ট যদি আসে যে তখন তো আমি ইভালুয়েশনের এই 3টা পয়েন্টও থাকবে, সাথে হচ্ছে চিকিৎসাটাও থাকবে না? আপু ম্যানেজমেন্ট বললে আসলে ইভালুয়েশনের 3টা পয়েন্ট আনতে হবে এরকম কোনো নিয়ম নাই। ঠিক আছে, ম্যানেজমেন্ট বললে ওই যে যেটা বললাম যে আপনার ম্যানেজমেন্টের মধ্যে একটা এইম থাকলে ভালো হয়। তারপরে হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট এবং হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট, আপনারা এভাবেই লিখবেন। ওখানে যে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন লিখতে হবে এরকম না। ঠিক আছে, কারণ আমি তো ম্যানেজমেন্টের মধ্যে ইভালুয়েশন আনতে পারবো না, তাই না? কিন্তু আপনারা যেটা বলতে চাচ্ছেন যে আপনি এভাবে লিখতে পারেন যে আফটার ডিটেল হিস্ট্রি, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন মাই ডায়াগনোসিস ইজ এই যেটা আসছে, দেন হচ্ছে আই উইল ম্যানেজ দ্য পেশেন্ট ইন সাচ ওয়ে। জাস্ট এভাবে করে যদি আপনি লেখাটা শুরু করেন এটাও ভুল হবে না, বরং আরো সুন্দর হবে, তাই না? এখন যে পেশেন্টের ইভালুয়েশন দেওয়া আছে, যেমন এই পেশেন্ট ইভালুয়েশন দেওয়া আছে, আমার তো ম্যানেজমেন্টের মধ্যে ওই হিস্ট্রি, এক্সামিনেশন আর কোনো দরকার নাই, তাই না? আর যদি কোনো কোশ্চেনে ইভালুয়েশন না থাকে তাহলে আমি যেভাবে বলে দিলাম তাহলে ওভাবে হচ্ছে মানে দিয়ে শুরু করতে পারে যে আপনার প্রপার হিস্ট্রি টেকিং, তারপরে হচ্ছে এক্সামিনেশন, ডিটেল এক্সামিনেশন এবং হচ্ছে মেটিকুলাস ডিটেল হিস্ট্রি, মেটিকুলাস এক্সামিনেশন এবং হচ্ছে রিলিভেন্ট ইনভেস্টিগেশন, অথবা এটা এত কিছুর দরকার নাই। আপনার প্রপার হিস্ট্রি টেকিং, এক্সামিনেশন এবং হচ্ছে ইনভেস্টিগেশন, মাই ডায়াগনোসিস অফ দ্য পেশেন্ট ইজ, যেটাই আসুক এটা লিখবেন।
অ্যান্ড হচ্ছে আফটার দ্যাট আই উইল ম্যানেজ দ্য পেশেন্ট ইন সাচ ওয়ে। ঠিক আছে, তখন হচ্ছে আপনি হচ্ছে এইম লিখলেন, তারপরে হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, এভাবে লিখলেন। এভাবে লিখতে একটু ভালো হয়, কারণ লেখারও কিন্তু একটা সৌন্দর্য আছে, তাই না? ম্যাডামরা কিন্তু সবকিছু যে বললাম যেটা যে ভিতরে পড়েন না, ম্যাডামরা হচ্ছে দেখে যে আপনার ফরম্যাটটা ঠিক আছে কিনা, আপনি একটা হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা লিখতে জানেন কিনা, ঠিক আছে? এগুলো মেইনলি ফোকাস করে। আর কিছু কোশ্চেনের তো কিছু স্পেসিফিক জিনিস থাকে, আমরা কিন্তু সেটা বলে দিই যে যেগুলো না লিখলেই না। যেমন হচ্ছে এই পেশেন্টের পারেক্টাল এক্সামিনেশন, এটা আপনাকে লিখতেই হবে, এটা আপনাকে বলতেই হবে, ঠিক আছে? এই আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সেকেন্ড কোশ্চেনে যাই। দেখেন যেখানে 18 years old girl present with primary amenorrhea, her secondary sexual characteristics well developed। হ্যাঁ, 18 বছরের একজন মেয়ে আসছে আমাদের কাছে, তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করেছে। আল্ট্রাসোনোগ্রাম করে আমি কি দেখেছি যে ইউটেরাস এবং গোনাডস আর ওভারি। আচ্ছা, যে আপু ভুল করেছেন যে এটা ডায়াগনোসিস হচ্ছে এআইএস, তাহলে ওই আপু এখানে কিভাবে মুলারিয়ান এজেনেসিস ডায়াগনোসিস করলেন, সেটা আমার হচ্ছে কোশ্চেন, কারণ কোশ্চেনটা তো মোটামুটি একই রকম। তাহলে এগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট কমন ডায়াগনোসিস, তাহলে দেখেন যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন ডায়াগনোসিস, আপনার এখানে মার্কস দেওয়া হচ্ছে 1, আমি অবশ্যই একটা লিখবো, ঠিক আছে? একটা লিখবো, তাহলে আমার এখানে ডায়াগনোসিস হবে প্রাইমারি অ্যামেনোরিয়া ডিউ টু মুলারিয়ান এজেনেসিস। হ্যাঁ, এখন দেখেন যে আমাদের মিড টার্মে সবসময় ফোকাস করে আমি যেটা বলেছি যে হিস্ট্রি এক্সামিনেশন না, হিস্ট্রি ইনভেস্টিগেশন, এবং হচ্ছে যে পেশেন্টের এই যে যেমন কনজেনিটাল অ্যানোমালিস যে পেশেন্ট গুলা, এগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই চ্যাপ্টার থেকে যে কয়টাই কাউন্সিলিং থাকুক না কেন, আপনারা সবগুলা অসপি বই দেখে পারেন বা যেখানে খুশি সেখান থেকে আপনারা হচ্ছে কাউন্সিলিংটা পড়ে ফেলবেন, কারণ হচ্ছে এগুলো যেমন আপনাদের অসপিতে আসবে, এগুলো কিন্তু রিটেনেও আসবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে তাহলে আমাদের মুলারিয়ান এজেনেসিস ডায়াগনোসিস, তো আমি এখানে ইনভেস্টিগেশন করব কিভাবে? দেখেন যে ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু এখানে আমাদের আল্ট্রাসোনোগ্রাম কিন্তু প্রথমে বলে দিয়েছে। তারপরে হচ্ছে যদি আমি হচ্ছে লিখি যে আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন, তখন আমরা কি দেখতে পারবো? এখানে হচ্ছে ইউটেরাস ভেজাইনা অ্যাবসেন্ট থাকবে, ওভারি প্রেজেন্ট থাকবে, অ্যাসোসিয়েটেড রেনাল অ্যানোমালি থাকতে পারে, এবং হচ্ছে পেলভিক কিডনি থাকতে পারে, ঠিক আছে? এটা থাকবে। এবং এরপরে আমি কি করব? অবশ্যই ক্যারিওটাইপিং করব। যে কোনো অ্যামেনোরিয়া, প্রাইমারি অ্যামেনোরিয়া পেশেন্টদেরকে ক্যারিওটাইপিং মাস্ট, এটা করতে হয়। হ্যাঁ, ক্যারিওটাইপিং করব, এমআরআই করতে পারি, এবং হচ্ছে এমআরআইটা যদিও গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু আমাদের দেশে সবসময় করা হয় না, কিন্তু এমআরআই হচ্ছে আমাদের করতে হবে যদি হচ্ছে কোনো পেশেন্টের কোনোভাবেই আমরা ডায়াগনোসিস করতে না পারি। আর ল্যাপারোস্কোপি হচ্ছে যদি আমি হচ্ছে ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন করতে চাই, তখন আমি হচ্ছে ল্যাপারোস্কোপি করব, ঠিক আছে? এটা গেল হচ্ছে আমার ইনভেস্টিগেশন। তাহলে দেখেন যে 1.5 মার্কস এর জন্য আপনাকে ম্যাডাম কখনোই 1.5 এর মধ্যে 1.5 দিবে না। আপনি যতই বড় করে লিখেন না কেন, ওই একই দিবে। তো আপনি যদি এই কয়েকটা 4টা ইনভেস্টিগেশনের নাম লিখেন, তাহলেও কিন্তু আপনি 1 পাবেন। আপনি যদি 10টা ইনভেস্টিগেশন লিখেন, আপনি হচ্ছে 1 পাবেন। এর জন্য হচ্ছে আননেসেসারি ইনভেস্টিগেশন লেখার কোনোই দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন যে মুলারিয়ান এজেনেসিস এর কাউন্সিলিং। এটা হচ্ছে কাউন্সিলিং, ওই যে বললাম যে শান্তা আপু হচ্ছে অনেক ভালো লিখেছে এই পরীক্ষায়। আপু সবকিছু একটু টাচ করার চেষ্টা করেছে, শর্টের মধ্যে সবই আনার চেষ্টা করেছে। হ্যাঁ, তো আপনারা একটু এভাবেই চেষ্টা করবেন। তো কাউন্সিলিং বললে কিন্তু আমরা হচ্ছে যেটা করি যে হচ্ছে আফটার গিভিং মাই আইডেন্টিটি আই মাস্ট হচ্ছে রিঅ্যাসিওর দ্য পেশেন্ট দ্যাট আর, মানে এটা হচ্ছে আমি রিঅ্যাসিওর দ্য পেশেন্টস এবং হার অ্যাটেন্ডেন্ট। হ্যাঁ, তাকে হচ্ছে অ্যাসিওর করব এবং তার ডায়াগনোসিস সম্পর্কে বলবো। তারপরে হচ্ছে দে মাস্ট বি কাউন্সেলড সেপারেটলি ফ্রম দেয়ার ডটার, এবং হচ্ছে তাদের দুইজনকে একসাথে কাউন্সিলিং করব, আলাদা আলাদা কাউন্সিলিং করব, ঠিক আছে? এবং তাকে ডায়াগনোসিস সম্পর্কে বলবো, এবং এভাবেও বলে দিতে হয় যে এটা একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালিস, এবং আমরা হচ্ছে এটার জন্য কাউকে দোষ দিব না, এটার জন্য বাবা মা দোষী না, এটার জন্য পেশেন্ট দোষী না, কেউই দোষী না, ঠিক আছে? এই জিনিসগুলো পেশেন্টকে সুন্দর করে হচ্ছে আমাদেরকে বলে দিতে হবে। এবং কি বলতে হবে? যে শি হ্যাজ no uterus and other internal genitalia, but she has ovary এবং normal female external genitalia, ঠিক আছে? She is a female, her chromosome pattern is 46XX. It is not your fault, এই যেটা বললাম যে on her daughter, so should not felt guilty,
সে যেন নিজে নিজে এটা গিলটি ফিল না করে যেটা আমার দোষের জন্য হয়েছে এরকম আর কি। হ্যাঁ, তারপরে তাকে আরো কি ইনফর্ম করতে হবে যে হচ্ছে সে যেহেতু নর্মাল ফিমেল, আমি আপনাদেরকে কথাগুলো জাস্ট বাংলায় বলছি, কারণ এই শিট গুলা আমরা দিয়ে দিব। হ্যাঁ, জেনেসিস এর ইয়েতে দিয়ে দিব, আপনারা এখান থেকে কালেক্ট করবেন, ভাইয়াদের সাথে একটু জেনেসিস এ যোগাযোগ করবেন, শিট গুলা কালেক্ট করে নেবেন, সলভ শিট গুলা। তারপরে হচ্ছে আমরা কি করব, যে পেশেন্ট যেহেতু ফিমেল হিসেবে এতদিন হচ্ছে সে গ্রো করেছে, কিন্তু তাকে এটা বলে দিতে হবে যে তার যেহেতু ইউটেরাস নাই কিন্তু ওভারি তো আছে, তার শুধু মেনস্ট্রুয়েশনটা হবে না, কিন্তু সে যদি চায় সে হচ্ছে বাচ্চা নিতে পারবে। হ্যাঁ, এই জিনিসগুলো তাকে বলে দিতে হবে। সে বিয়ে করতে পারবে, কনজুগাল লাইফটা মেনটেন করতে পারবে। তারপরে হচ্ছে তার যেহেতু ব্লাইন্ড ভেজাইনা, সে কনজুগাল লাইফটা হচ্ছে মেনটেন করার জন্য আমরা হচ্ছে ভেজাইনোপ্লাস্টি করতে পারি, মানে ট্রিটমেন্ট অপশন সম্পর্কে তাকে বলে দিতে হবে। এবং হচ্ছে কখন সে ভেজাইনোপ্লাস্টিটা করবে সেটাও তাকে হচ্ছে বলে দিতে হবে। হ্যাঁ, তাকে খরচটা সম্পর্কে বলে দিতে হবে, তার কোনো কমপ্লিকেশনস হবে কিনা, তার হচ্ছে আউটকামটা কি, এগুলো সবকিছু সম্পর্কে পেশেন্টকে বলে দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তাকে সাইকোলজিক্যাল এবং সোশ্যাল রিহ্যাবিলিটেশন সম্পর্কে বলে দিতে হবে, কাউন্সিলিং করতে হবে, এবং প্রপার এডুকেশন যাতে হচ্ছে সে করে সেটা সম্পর্কে তাকে কাউন্সিল করতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। তারপরে হচ্ছে হোমোসেক্সুয়াল রিলেশনশিপ প্রিভেন্ট করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সবকিছু সম্পর্কে তাকে হচ্ছে বলে দিতে হবে। এবং আফটার ম্যারেজ উইথ এ ম্যান হু নিডস এ ওয়াইফ বাট নিড নো চিলড্রেন, ঠিক আছে, ফ্রম দ্য গার্ল, এবং এই সম্পর্কে তাকে এনকারেজ করতে হবে। ঠিক আছে, এবং তার হাজবেন্ডকে যদি হচ্ছে কেউ, অনেক সময় দেখবেন যে কেউ হয় ইমিডিয়েট বিয়ের আগে আসে অথবা হচ্ছে বিয়ের পরে আসে। ঠিক আছে, এরকম পেশেন্ট আমরা পাই, কিন্তু বিএসএমএম এ তো অনেক সময় ভর্তি থাকে এই পেশেন্ট গুলা, এখনো ভর্তি আছে। তো এই আমাদের এখন যে পেশেন্টটা ভর্তি আছে ওর বয়স হচ্ছে 16 বছর। ঠিক আছে, 16 বছর ওর বিয়ে ঠিক হয়েছে। এরপরে হচ্ছে ওর বাবা মা এটা জানতো কিন্তু আগে থেকে, কিন্তু হচ্ছে এটা হয়তো বা কাউকে বলে নাই, এখনো ছেলে পক্ষকে বলে নাই। এখন সে বিএসএমএম তে আসছে মেয়েকে বিয়ে দিবে কারেকশন সার্জারি করার জন্য। ঠিক আছে, তো এরকম সময় হচ্ছে পেশেন্ট গুলো আসে, তো তাকে কনজুগাল লাইফ সম্পর্কে সবকিছু ওভারঅল ডিটেলস, মানে একটা কাউন্সিলিং এর মোট কথা হচ্ছে আপনাকে যেটা কাজ করতে হয়, কাউন্সিলিং এর কিছু পয়েন্টস, যে প্রথমেই হচ্ছে আপনি তাকে হচ্ছে ডায়াগনোসিসটা সম্পর্কে বলবেন, এটা কি কারণে হয়েছে, তারপর রিস্ক ফ্যাক্টর আছে কিনা। ঠিক আছে, তার ট্রিটমেন্ট অপশনস কি হবে, তারপরে তার আউটকাম কি হবে, তার কমপ্লিকেশনস কি হবে, তার ফার্টিলিটি রেট কত, তার রিকারেন্স রেট কত। হ্যাঁ, এই জিনিসগুলা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট কাজ করে করে আপনারা যদি বাংলায় মনে রাখেন আপনারা কিন্তু এটাকে ইংলিশে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, কাউন্সিলিং এর কিছু পয়েন্ট লেখার হচ্ছে টেকনিক এটা। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা বললাম যে সে বায়োলজিক্যাল মাদার বা সারোগেটেড মাদার হতে পারবে ওভাম ডোনেট করে, কারণ তার যেহেতু হচ্ছে কি আছে, ওভারি আছে। তো এভাবে করে আমরা হচ্ছে একটা মুলারিয়ান এজেনেসিস এর পেশেন্টকে কাউন্সিলিং করব। ঠিক আছে, তা আপনারা হচ্ছে কাউন্সিলিং, হ্যাঁ আপু বলেন। আপু ওই যে ভ্যাজাইনোপ্লাস্টি কোথায় হয় বাংলাদেশের পিজি ছাড়া? সব পেশেন্ট তো বিএসএমএম তে রেফার করে আপু। আর ঢাকা মেডিকেলে কি হয়? ঢাকা মেডিকেলে হয় কিনা আপু, এটা হওয়ার কথা, কারণ কি এটা হচ্ছে কোথায় হবে, যেখানেই দেখবেন যে হচ্ছে গাইনোকোলজি ইউরোলজি ডিপার্টমেন্ট আছে ওই জায়গাগুলোতেই হয়, সব জায়গায় মানে হয়, মানে হওয়ার কথা। এখন এটা ডিপেন্ড করে ইনস্টিটিউশনের উপর যে তারা করে কিনা, কিন্তু যেখানে ইউরোলজি ডিপার্টমেন্ট আছে, যেখানে গাইনোকোলজিস্ট আছে, সেখানে আপনি এটা করতে পারেন, সার্জারি ডিপার্টমেন্ট আছে সেখানেই করতে পারবেন। হ্যাঁ, আমি যখন ট্রেনিং করেছিলাম ওই পর্যন্ত তো দেখিনি, শুনিনি আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম। ঢাকা মেডিকেল তো ট্রেনিং আমি করেছিলাম। আসলে ডিএমসি তে নাই, এজন্য জানি না ওখানে হয় কিনা। না, আমি বলতেছি যে এই জায়গাগুলোতে হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ আপু, ওইটারই। আর একটু হচ্ছে আপু ওই যে বেসরকারিতে কোথায় হয় আর জানা আছে? না আপু, আমি এটা জানি না। বাংলাদেশে। আর হচ্ছে ওই যে সারোগেসি তো মনে হয় বাংলাদেশে এরকম নাই, তো ইন্ডিয়াতে যাইতে হবে তাহলে, মানে পেশেন্ট যদি মানে তার জন্য। না, এটা আসলে ডিপেন্ড করে, বুঝছেন, আপনি যদি পেশেন্টকে কাউন্সিলিং করেন এবং তারা যদি রাজি থাকে, সে যে বাংলাদেশেও নিতে পারবে না এরকম না, এটা তো আমাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করে, যেহেতু আমাদের অনেকটাই হচ্ছে কি বলবো ধর্মীয় ইয়ে, তো এটা অনেকেই হ্যাঁ। ডিসকারেজ করে, তো যার জন্য আসলে সবাই এই দেশে নিতে চায় না। কিন্তু কারো ফ্যামিলি যদি এটা গোপন রেখে করতে চায় সে তো করতেই পারে। হ্যাঁ, তাই না? করতে পারে। জি আপু। আর এটা তো যেটা বললেন যে জয়েন্ট কনসালটেশন,
কারণ এটা তো আপনি একা করতে পারবেন না। ভেজানাল প্লাস্টিক আমি একা করতে পারবো? আমি ভেজানাল প্লাস্টিক একা করতে পারবো না। আমার এখানে হচ্ছে ইউরোলজিস্ট লাগবে, সার্জারি ডিপার্টমেন্ট লাগবে, গাইনোকোলজিস্ট লাগবে। তো এই ডিপার্টমেন্টের সাপোর্ট গুলো যেখানেই আছে সেখানে হচ্ছে এগুলা অপারেশন করা যায়, কিন্তু সব জায়গায় হয় না। যে কোনো পেশেন্ট হলেই দেখা যায় যে এই পেশেন্ট গুলাকে বিএসএমএম তে রেফার করে, বুঝছেন? কিন্তু ঢাকা মেডিকেলেও কিন্তু এই পেশেন্ট ভর্তি থাকে। আমি যখন এমসিপিএস পরীক্ষা দিই তখন কিন্তু একটা কেস ছিল মোলারিয়ান এজেনেসিস, ও কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তি ছিল। হ্যাঁ, ভর্তি থাকে, পেশেন্টই থাকে। হ্যাঁ, কিন্তু অপারেশন করে কিনা আপু এটা আমি আসলে জানি না। আমি যতদিন ছিলাম 1.5 বছর হয় নাই। আচ্ছা করোনার সময় ছিল অবশ্য, সেজন্য হয়তো হতে পারে। আচ্ছা, তাহলে কিন্তু আপুরা কাউন্সিলিংটা আমি যেভাবে লিখে দিয়েছি এভাবেও করতে পারেন, অথবা হচ্ছে কোনো যদি কাউন্সিলিং এর বই থেকে পড়েন সেভাবেও করতে পারেন। ঠিক আছে, এখানেও সুন্দর করে লিখে দিছি, এখান থেকেও করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে পরের কোশ্চেনে আসি যে 35 ইয়ার্স ওল্ড ওমেন প্রেজেন্ট টু ইউ উইথ দ্য হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া ফর 6 মান্থ। দেখেন এখানে বয়সটা খেয়াল করতে হবে। হ্যাঁ, 35 বছর, তার হচ্ছে 6 মাস ধরে হচ্ছে অ্যামেনোরিয়া। তার মানে কি, তার প্রিভিয়াসলি সে মেনস্ট্রুয়েটিং ছিল। হ্যাঁ, সে ইজ এ মাদার অফ 2 লিভিং চিলড্রেন এবং তার বাচ্চাও আছে, ভেজানালি ডেলিভার্ড হয়েছে। নো হিস্ট্রি অফ এনি এমআর অ্যাবর্শন, এগুলোরও কোনো হিস্ট্রি নাই যে আপনি বলবেন যে সার্ভাইকাল সাইনিটিয়া বা হচ্ছে অ্যাশারম্যান সিনড্রোমের জন্য বা সার্ভাইকাল স্টেনোসিসের জন্য অ্যামেনোরিয়া হয়েছে। এটা কিন্তু এক্সক্লুড করে দিয়েছে। হ্যাঁ, যে এমআর অ্যাবর্শনের কোনো হিস্ট্রি নাই। ইনভেস্টিগেশন রিপোর্টে এটা খেয়াল করতে হবে যে এফএসএইচ লেভেলটা হচ্ছে 40 এর বেশি। এটা কাদের বেশি থাকে? মেনোপজের বেশি থাকে, তাই না, এফএসএইচ লেভেলটা। তাহলে যদি আপনাকে এই সিনারিও দিয়ে বলে যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন ডায়াগনোসিস, তাহলে কিন্তু আপনারা এটা বুঝতেই পারবেন যে সেকেন্ডারি অ্যামেনোরিয়া ডিউ টু প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিয়ার অথবা প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পেশেন্টকে আমরা হচ্ছে ইনভেস্টিগেশন কিভাবে করব? দেখেন যে আমি, আপনারা যেমন ম্যানেজমেন্ট একটা এইম লিখতে পারেন, আপনার ইনভেস্টিগেশনের একটা এইম লিখতে পারেন। হ্যাঁ, তাহলে আমি এই পেশেন্টকে যখন ইনভেস্টিগেশন করব তখন আমি যদি একটা এইম চিন্তা করি, আমি কি করব? টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, তাই না? আমি একটা কনফার্ম ডায়াগনোসিস করব এবং কমপ্লিকেশনটাকে প্রিভেন্ট করব। এই রিলেটেড কোনো কমপ্লিকেশনস হয় কিনা সেটা আমি প্রিভেন্ট করব। এই রিলেটেড কমপ্লিকেশনস কি হবে? কারণ সে যেহেতু প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিওর, তার মানে কি, তার মেনোপজ ডেভেলপ করেছে, আর্লি মেনোপজ। সেই মেনোপজাল সিমটমস গুলো তার ডেভেলপ করবে, আমি সেই জিনিসগুলো প্রিভেন্ট করতে চাই। এবং তার আসলেই হচ্ছে প্রিম্যাচিউর মেনোপজ হয়েছে কিনা আমি হচ্ছে এটা শিওর হতে চাই। তাহলে কিন্তু আপনার এইমের মধ্যে এই দুটা জিনিস আসবে, যে টু কনফার্ম ডায়াগনোসিস এবং হচ্ছে প্রিভেন্ট কমপ্লিকেশনস। এটা হচ্ছে এর ব্যাখ্যা। হ্যাঁ, আমি কেন এইমটা নিয়ে আসছি। আচ্ছা, এরপরে দেখেন যে আমরা হচ্ছে এখানে কি বলে দিয়েছে যে এফএসএইচ লেভেলটা হচ্ছে 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। তাহলে আমরা কি শুধু এফএসএইচ করেই বসে থাকবো? থাকবো না। তাহলে আমরা হচ্ছে সেরাম জিএনআরএইচ লেভেল, এফএসএইচ তো করাই আছে, সাথে হচ্ছে আমরা এলএইচ লেভেলটা করব। আমরা কত পাবো? লেস দ্যান 20 পিকোগ্রাম পার এমএল। এবং হচ্ছে সাথে আমরা হচ্ছে যেটা করব, E2 লেভেলটা আমরা করব, যে আসলেই তার হচ্ছে, যেহেতু আমি ডায়াগনোসিসটা কনফার্ম করতে চাচ্ছি, তাহলে আমাকে সব মার্কার গুলা, প্যারামিটার গুলা দেখতে হবে যে E2 লেভেলটা হচ্ছে লেস দ্যান 20 পিকোগ্রাম পার এমএল। ঠিক আছে, আমি যেহেতু অ্যামেনোরিয়ার পেশেন্ট, থাইরয়েড প্রোফাইলটা অবশ্যই করব। থাইরয়েড অটো অ্যান্টিবডিটা করব, কারণ এখানে যাদের প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি হয় তাদের অটো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে। তাহলে এটা চিন্তা করে আমি থাইরয়েড অটো অ্যান্টিবডি করব। ইনহিবিন আমি করব, লেস দ্যান 40 পিকোগ্রাম পার এমএল পাবো। এমএইচ লেভেলটা আমি হচ্ছে করব। সে যদি এমএইচ লেভেলটা আমি কখন করব? যদি হচ্ছে তার ফিউচার ফার্টিলিটির কনসার্ন থাকে, তখন আমি হচ্ছে এমএইচ লেভেলটা আমি করব। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমি কি করব? এখানে কিন্তু আল্ট্রাসোনোগ্রাম করা নাই, তাহলে আমি অবশ্যই একটা আল্ট্রাসোনোগ্রাম করব। ওভারিয়ান ভলিউমটা দেখব, ফলিকল কতগুলো আছে সেগুলো আমি দেখব। ঠিক আছে, আমি ওভারিয়ান বায়োপসি করতে পারি এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে, যে এখানে অ্যাফলিকুলার, ফলিকুলার অথবা হচ্ছে অটোইমিউন কোনো ভ্যারাইটি আছে কিনা সেটা আমরা দেখব। এখানে ক্যারিওটাইপ অ্যাবনরমালিটি থাকে, এজন্য হচ্ছে আমরা ক্যারিওটাইপিংটা করব। এবং অটো অ্যান্টিবডির মধ্যে আমরা কি পাবো? অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, আরএইচ, আর হচ্ছে আরএ ফ্যাক্টর। এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। ঠিক আছে, তাহলে এই ইনভেস্টিগেশন গুলা আপনি যদি ইন্টারপ্রিটেশন না লিখতে পারেন, শুধুমাত্র ইনভেস্টিগেশনের নাম লিখে দেন তাহলেও হবে। কারণ কি 1.5 মার্কস এখানে হচ্ছে, তাহলেও শুধু নাম লিখে দিলে আপনারা 1 মার্কস পেয়ে যাবেন। সরি, এখানে হচ্ছে 2 মার্কস। আপনি যদি নামগুলো লিখে দেন তাহলে ম্যাডামরা হচ্ছে 1, আর যদি খুব ভালো ম্যাডাম হয় তাহলে হচ্ছে 1.5 দিবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে দেখেন যে আমি ম্যানেজ করব কিভাবে। ম্যানেজমেন্টের মধ্যে আমি একটা এইম দিয়েছি যে আমি রিলিফ সিমটম,
ঠিক আছে, ও যদি মেনোপজের কোনো সিমটম নিয়ে আসে, যে যদিও এখানে বলে নাই, ঠিক আছে, কিন্তু আসতেও তো পারে, এজন্য রিলিফ সিমটম অথবা হচ্ছে অথবা আমি মেনস্ট্রুয়েশনটা শুরু করতে চাই, আমি উইথড্রল ব্লিডিং করাতে চাই, ঠিক আছে, এজন্য আমি রিলিফ সিমটম হচ্ছে কথাটা লিখেছি। আর ট্রিট দ্য কজ অ্যাকর্ডিংলি, যে আমার কজটা আমি ডিটেক্ট করতে পারি, আমি সেই অনুযায়ী আমি হচ্ছে ট্রিটমেন্ট করব। তাহলে এটা হচ্ছে আমি এইম দিব, এবং হচ্ছে ট্রিটমেন্ট অপশনস এর মধ্যে আমার আসবে হচ্ছে যেটা বললাম যে জেনারেল এবং স্পেসিফিক। যেহেতু তার এত অল্প বয়সে 6 মাস ধরে সে মেন্স হচ্ছে না, সে কিন্তু ওয়ারিড থাকবে, ঠিক আছে। এজন্য জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা একইভাবে তাকে কাউন্সিলিং করব। কাউন্সিলিং এর মধ্যে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অপশন, আউটকাম এবং কমপ্লিকেশনস আসবে। তারপরে হচ্ছে রিঅ্যাসুরেন্স, সাইকোলজিক্যাল সাপোর্ট, এগুলো আমরা তাকে দিব। এবং সে যদি মেনোপজও হয়, কনফার্ম ডায়াগনোসিস হয়, তখন হচ্ছে আপনাকে সেটা তাকে সুন্দর করে বোঝায় বলতে হবে, সাইকোলজিক্যাল সাপোর্ট তাকে দিতে হবে। এবং আমরা যদি হচ্ছে এন্ডোক্রাইনের কোনো প্রবলেম পাই, তাহলে তো আমাকে তখন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেতে হবে, এন্ডোক্রাইনোলজিস্ট লাগবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে কজের উপর আমার কি ডায়াগনোসিস হলো বা এর সাথে অ্যাসোসিয়েটেড কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সে অনুযায়ী, কোনো কোমরবিডিটি থাকলে আমরা হচ্ছে তার কারেকশন করবো। এটা গেল হচ্ছে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে। আর স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে তো তেমন কিছুই না, যে এখানে আমরা এইচআরটি দিব। এইচআরটির মধ্যে হচ্ছে যেহেতু তার মেনোপজাল সিমটম গুলা হচ্ছে ডেভেলপ করে গেছে, আমরা হচ্ছে কি করব, তার সেই হেলথ হ্যাজার্ড গুলা প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে এইচআরটি দিয়ে রাখবো। এবং সাথে হচ্ছে কি করব, যদি হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার থাকে, তাহলে হচ্ছে আমরা তার সাথে কর্টিকোস্টেরয়েড দিব। এবং তার যদি ফার্টিলিটি কনসার্ন থাকে, তাহলে আমরা তাকে কি করব, আইভিএফ উইথ ডোনার উসাইট, ডোনার থেকে উসাইট নিয়ে, তার যেহেতু ইউটেরাস আছে, সে কিন্তু প্রেগনেন্ট হতে পারবে। এজন্য হচ্ছে আইভিএফ করে আমরা হচ্ছে তাকে ফার্টিলিটির জন্য অ্যাডভাইস করতে পারি, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের। তাহলে দেখেন যে আমি যদি এই পেশেন্টের ম্যানেজমেন্টের মধ্যে, যেহেতু কত মার্কস দেওয়া আছে, 2 মার্কস, হ্যাঁ, আমি যদি শুধু এইচআরটির কথাটা লিখে দিই আর অটোইমিউন ডিসঅর্ডার কর্টিকোস্টেরয়েড লেখা থাকে, আমার কি ম্যাডাম 2 মার্কস দিবে আমাকে? বড় জোর যদি খুব দয়ালু হয় তাহলে হচ্ছে 1 মার্কস দিবে, ঠিক আছে, এর বেশি কিন্তু দিবে না। কিন্তু যখনই আপনি এই যে একটা এইম লিখবেন, একটা জেনারেল ম্যানেজমেন্ট লিখবেন, স্পেসিফিক ম্যানেজমেন্ট লিখবেন, তখন কিন্তু ম্যাডামরা হচ্ছে সুন্দর ফরম্যাটটা দেখবে যে সুন্দর করে সে পয়েন্ট আউট করেছে, তখন কিন্তু ম্যাডামরা দেখবেন যে হচ্ছে 1.5 হচ্ছে দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়, কারণ হচ্ছে আমাদের এই কোশ্চেন গুলোতে তো মার্কস অনেক বেশি উঠে। সো পয়েন্ট আকারে যদি একটু লিখেন, দেখবেন যে অনেক মার্কস আপনি একটা এসএ কিউতে 4 মার্কস ইজিলি তোলা যায়, ইজিলি তোলা যায়। এর জন্য আমাদের 5 মার্কসটা কিন্তু রিটেনে এসএ কিউতে অনেক ইজি এখন। আচ্ছা, এরপরে যদি আমি নেক্সট কোশ্চেনে আসি। আপু, হ্যাঁ আপু। হ্যাঁ, এই পেশেন্টের তো এজ 35 ইয়ার্স, ওনার কি মেনোপজ হবে এখন? হ্যাঁ, এই যে প্রিম্যাচুর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি, তো ওটা কি 40 ইয়ার্স দিতে হয় না? হ্যাঁ, ওই যে ওটা কি 40 ইয়ার্স হয় না, প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর? ওটা হচ্ছে 40 বা বিলো 40, এটা 35 এও হয়, বুঝছেন? হ্যাঁ আল্লাহ, এটা 35 এ হয়, কিন্তু এটা আপনাকে সিনারিওতে ম্যাচ করতে হবে। দেখেন ওর 6 মাস ধরে মেন্স বন্ধ, এফএসএস লেভেলটা অনেক বেশি, অবশ্যই তার এটা প্রিম্যাচুর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি। এবং আপনাকে এক্সক্লুড করেই দিয়েছে যে তার কোনো এমআর অ্যাবর্শনের হিস্ট্রি নাই, কারণ ইউটেরাইন সাইনিকিয়ার কোনো হিস্ট্রি নাই, তাই না? তো এটা হওয়ার পসিবিলিটি নাই। তো এটা হচ্ছে বলছে 40 অর বিলো 40 প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর হবে, ঠিক আছে। সো এটা ডায়াগনোসিস এটাই হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই, যে 16 ইয়ার্স ওল্ড গার্ল নট ইয়েট এস্টাবলিশড হার মেনস্ট্রুয়েশন, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইজ নট ওয়েল ডেভেলপড। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সও কিন্তু ওয়েল ডেভেলপড হয় নাই। এবং তার হাইট দেখেন, এরকম কিন্তু একটা এসবিএ তেও ছিল, তাই না, যে 150 সেন্টিমিটার ওয়েভিং অফ দা মানে হাইট দিয়ে। তারপরে হচ্ছে তার আরো কিছু এখানে ফিচার্স দেওয়া আছে, যে ওয়েভিং অফ দা নেক, ব্রড শিল্ড চেস্ট, ইনফ্যান্টাইল ভালভা, এবং আলট্রাসোনোগ্রাম শোজ ইনফ্যান্টাইল ইউট্রাস এবং স্ট্রিক্স ওভারি, ঠিক আছে। এই সিনারিওসটা দেখে কিন্তু একদম ইজিলি বলে ফেলা যায় টার্নার। কিন্তু আপনাদের এখানে একটা কনফিউশন হবে, এখানে অনেক সময় দেওয়া থাকে, আমি মনে হয় দামি কোশ্চেনে হচ্ছে তখন লেকচার ক্লাসের সময় দেখেছি আপনাদের, যে মোজাইক টার্নার, এখানে সবই থাকবে, হ্যাঁ, শুধুমাত্র দেখবেন যে তার হাইটটা নর্মাল এবং তার 2-1 সাইকেল মেনস্ট্রুয়েশন মানে ছিল আগে, এরকম একটা হিস্ট্রি থাকবে, তখন আপনার ডায়াগনোসিস লিখবেন মোজাইক টার্নার, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু একটা ক্লিন কাট ট্রু টার্নারের হচ্ছে সিনারিও। সো আমাদের এখানে ডায়াগনোসিস হবে হচ্ছে টার্নার সিনড্রোম। দিস ইজ এভাবে লিখতে পারেন যে প্রাইমারি অ্যামেনোরিয়া ডিউ টু টার্নার সিনড্রোম, অথবা দিস ইজ এ কেস অফ টার্নার সিনড্রোম, হ্যাঁ, এভাবে আমরা করে লিখতে পারি। আর এখানে হচ্ছে হোয়াট ক্যারেক্টার ম্যাচ ফর হার,
এখানে হচ্ছে একটা আপু লিখেছেন আপনারাই ক্যারিওটাইপ যখনই আপনি ডায়াগনোসিস করলেন টার্নার সিনড্রোম, আপনি কেন তাহলে মোজাইক টার্নারের ক্যারিওটাইপ দিয়েছেন? হ্যাঁ, এটা কিন্তু হবে না আপু। কারণ যদি আপনি ডায়াগনোসিস করে থাকেন টার্নারের ক্যারিওটাইপ আলাদা, মোজাইক টার্নারের ক্যারিওটাইপ আলাদা। আপনি ডায়াগনোসিস করেছেন টার্নার কিন্তু ক্যারিওটাইপ লিখেছেন মোজাইক টার্নার, এটা কিন্তু হবে না আপু। হ্যাঁ, তাহলে আমরা সব সময় এখানে ক্যারিওটাইপ লিখবো 45X অথবা 45X0 অথবা X4, যেটাই বলেন। আচ্ছা, এরপরে দেখেন যে নেম টু ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট অপশনস। হ্যাঁ, যদি আপনি একটু কিন্তু দুইটা সেগমেন্টে ভাগ করা আছে কোশ্চেনটা। এখন দুইটা সেগমেন্টে যখন ভাগ করা থাকবে তখন আপনি বুঝবেন যে এটা হচ্ছে দুইটা ইনভেস্টিগেশন লিখলেই আমি 1 মার্কস পেয়ে যাব, এবং ম্যানেজমেন্ট যদি আমি সুন্দর করে লিখে আমি এখানে হচ্ছে 1 থেকে 1.5 মার্কস আমি ইজিলি পাবো। তাহলে দেখেন যে এখান থেকে আপনি 2 মার্কস পেয়ে যাচ্ছেন ইজিলি, এখান থেকে হচ্ছে 1 মার্ক, এখান থেকে 1 মার্ক। দেখেন একটা কোশ্চেনে কি সুন্দর করে মার্কস উঠে যে আপনি এই কোশ্চেন থেকেই 4 অথবা 4.5 মার্কস আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যদি আমি দুইটা ইনভেস্টিগেশনের কথা চিন্তা করি, যেহেতু প্রাইমারি এমএনএ আমি ক্যারোটাইপিং করব, ক্যারোটাইপিং করে আমি হচ্ছে 45X0 পাবো, এবং হচ্ছে 6.10 এখানে অবশ্যই নেগেটিভ। হ্যাঁ, আর আমি কি করতে পারি, হরমোন প্রোফাইল করব। কারণ হচ্ছে তার যেহেতু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করে নাই, আমি হচ্ছে এফএসএস এলএস লেভেলটা করব। এটা করলে আমি কি পাবো, আমি হচ্ছে বেশি পাবো। কারণ কি, কারণ হচ্ছে এখানে যেহেতু স্ট্রিক্স ওভারি, এখানে কিন্তু হাইপোথ্যালামাস থেকে ঠিকই আসছে, কিন্তু ওভারিতে আমার গোনাডে কাজ করতে পারছে না, তাই না? তো যার জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে যখন হরমোন প্রোফাইলের মধ্যে করবো সেরাম লেভেলে, তখন আমি হচ্ছে সেরাম লেভেলে এফএসএস এলএস লেভেলটা আমি হচ্ছে বেশি পাবো। এবং হচ্ছে ইস্ট্রোজেন লেভেলটা আমাকে এখানে করতে হবে, তখন আমি ইস্ট্রোজেন লেভেলটা কি পাবো, আমি হচ্ছে কম পাবো, যার জন্য তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলা ঠিক মতো ডেভেলপ করে নাই। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন। আর যদি হচ্ছে আমি ম্যানেজমেন্ট হচ্ছে বলি, তাহলে দেখেন এখানেও কিন্তু আমি একইভাবে আমি হচ্ছে ম্যানেজমেন্ট লিখবো, জেনারেল এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট। ঠিক আছে? জেনারেলের মধ্যে কাউন্সিলিং এর মধ্যে ওই 4টা কথা লিখে দিতে পারেন। সবার ক্ষেত্রে গদবাদা যে কথাগুলা, যে হচ্ছে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অপশন, আউটকাম, কমপ্লিকেশনস, রিঅ্যাসিওর করবো পেশেন্টকে, এবং সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। ঠিক আছে? এই কথাগুলো আমরা লিখবো। এবং হচ্ছে স্পেসিফিক এর মধ্যে আমরা হচ্ছে এইচআরটি দেব। এইচআরটি আমরা হচ্ছে যেহেতু পেশেন্টের হচ্ছে 16 বছর এবং তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলা হচ্ছে নট ওয়েল ডেভেলপ করে নাই। দেখেন 16 বছরের একটা মেয়ের কিন্তু আর লম্বা হওয়ার পসিবিলিটি কম, সো এখানে গ্রোথ হরমোনের রোলটাও কম। ঠিক আছে? এখানে হচ্ছে গ্রোথ হরমোন আমাদের না দিলেও হবে। এখানে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার ব্রেস্ট, ইউটারাস এগুলো ডেভেলপমেন্ট করা। সে যতটুকু ডেভেলপমেন্ট তার হাইটে হয়েছে এটা কিন্তু এনাফ। হ্যাঁ, লেস দ্যান 150 সেন্টিমিটার। এখানে গ্রোথ হরমোন দিয়েও কোনো লাভ হবে না, তাই না? এক্সারসাইজ ও ক্লোজারের পরে গ্রোথ হরমোন দিয়ে কোনো লাভ হবে না। তাহলে হচ্ছে আমি কি করব, এই চার্টের মধ্যে ব্রেস্ট ডেভেলপমেন্ট পর্যন্ত আমি ইস্ট্রোজেন দিব। এরপরে হচ্ছে আমি কি করব, রিপ্রোডাক্টিভ লাইফ তার যতদিন থাকবে আমি তাকে এর সাথে প্রজেস্টেরনটা অ্যাড করে দিব। ঠিক আছে? আমি প্রজেস্টেরনটা কেন অ্যাড করব আমি সেটা সেদিন বলেছি, যে যদি আমি শুধু ইস্ট্রোজেন দেই, যেহেতু ওর ইউটেরাস আছে, এটা ডেভেলপমেন্ট হবে, এবং সাথে সাথে যদি তার হচ্ছে আমি প্রজেস্টেরন না দেই, তখন হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হবে ইস্ট্রোজেনের জন্য। তো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হলে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার একটা চান্স থাকবে, তাই না? অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হবে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হবে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হবে। সো এটাকে মিনিমাইজ করার জন্য আমরা তাকে হচ্ছে প্রজেস্টেরন সাপ্লিমেন্টেশনটা তার সাথে দিব। আর হচ্ছে যেহেতু অবশ্যই সে ফার্টিলিটি কনসার্ন থাকবে 16 বছর, আমি তাকে কি করব, ফার্টিলিটির জন্য আইভিএফ উইথ ইটি। কারণ কি, তার কিন্তু স্টিক ওভারি। ঠিক আছে? স্টিক ওভারি হলেও যদি তার সবকিছু ডেভেলপমেন্ট হয়ে যায়, সেখান থেকে তো কিছু ফলিকল তার আসবে, তাই না? এখানে হচ্ছে আমি কি করতে পারি, তার আইভিএফ ইটি উইথ ফুল এইচআরটি। সে এইচআরটি তো নিতেই থাকবে, এবং তাকে আমরা কি করবো, আইভিএফ করতে বলবো, যদি হচ্ছে ওভারি ডেভেলপমেন্ট ঠিক মতো না হয়। কারণ স্ট্রিক ওভারি এটা ঠিক নাও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের টার্নার সিনড্রোমের ম্যানেজমেন্ট। তাহলে কত ছোট ছোট কোশ্চেন, কত সুন্দর করে লেখা যায়, তাই না? আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে 26 ইয়ার্স ওল্ড প্যারা 1+0, তার বয়স হচ্ছে 3 ইয়ার্স, কমপ্লেইন্টস অফ অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন ফলোইং ডেলিভারি। দেখেন এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন, তাই না? আমরা বলেছিলাম শি হ্যাড হিস্ট্রি অফ পিপিএইচ ইন স্পাইট অফ ইন্টেন্স ডিজায়ার টু ব্রেস্টফিড হার বেবি বাট ফেল টু ল্যাকটেট। সে ব্রেস্টফিড করাতে চায় কিন্তু হচ্ছে করাতে পারছে না। তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট
লাইকলি ডায়াগনোসিস, এটা কিন্তু আমাদের কি হবে, আমাদের হচ্ছে দিস ইজ এ কেস অফ শিহান সিনড্রোম। আচ্ছা, এই কন্ডিশনটা কিভাবে ডেভেলপ করেছে, এটা কিন্তু মেকানিজম। আমি আপনাদের কি বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের মানে যে জিনিসগুলো আমাদের মেকানিজমটা একটু আসার মতো, যেমন পিসিওএস, হার্সুটিজম, হ্যাঁ, তারপরে এটার যেমন দেখেন যে মেকানিজমটাই চলে আসছে শিহান সিনড্রোমে। তো এই জিনিসগুলো যেগুলো একটু ইম্পর্টেন্ট, ওই মেকানিজম গুলো আপনারা একটু দেখে রাখবেন, সবারই দরকার নাই। অ্যামেনোরিয়ার আর রিলেটেড জিনিসগুলোর মেকানিজম গুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন যে সিভিয়ার পোস্টপার্টাম হেমোরেজ, শক অর সিভিয়ার ইনফেকশন, ঠিক আছে? আমরা হচ্ছে অথবা সিভিয়ার পোস্টপার্টাম হেমোরেজে যদি আপনি দেখেন, এর কনসিকুয়েন্স হিসেবে কি হচ্ছে যে অ্যান্ট্রোপিটুটারি ইসচেমিয়া এবং হচ্ছে নেক্রোসিস, হ্যাঁ, যার জন্য হচ্ছে কি হবে পেশেন্টের যে পিটুটারি গ্ল্যান্ডটা হচ্ছে ফেল টু প্রডিউস হরমোন, মানে অ্যান্ট্রোপিটুটারি থেকে যে হরমোন গুলা রিলিজ হচ্ছিল, যেহেতু এটা ইসচেমিয়া হয়ে নেক্রোসড হয়ে গেছে, ওই হরমোন গুলা কিন্তু সাপ্রেস হয়ে যাবে, আসবে না। যেমন হচ্ছে গ্রোথ হরমোন, এফএসএইচ, প্রোল্যাকটিন, টিএসএইচ, এসিটিএইচ, হ্যাঁ, এই জিনিসগুলো আসবে না। যার জন্য এই হরমোন রিলেটেড যে জিনিসগুলার হচ্ছে কনসিকুয়েন্স আমাদের যা হয়, সেইটার সবগুলাই হ্যাম্পার হবে। যেমন হচ্ছে তার যদি প্রোল্যাকটিন না আসে, তার কিন্তু কি হবে, সে হচ্ছে ল্যাকটেশন করাতে পারবে না, হ্যাঁ। তারপরে হচ্ছে তার যদি হচ্ছে এসিটিএইচ ঠিক মতো না আসে, তখন কিন্তু তার কি হবে, পিউবিক হেয়ার, এক্সিলারি হেয়ার, এগুলা হচ্ছে সবই লস হবে, ঠিক আছে? সেকেন্ডারি অ্যামেনোরিয়া মানে এর কনসিকুয়েন্সে যেগুলো হয়, লেথার্জি, হাইপোটেনশন, সব অ্যাট্রফি অফ দ্য ব্রেস্ট, এগুলো সব হবে। এপিসিএস, এলএইচ এর জন্য অ্যাট্রফি অফ দ্য ব্রেস্ট, অ্যামেনোরিয়া, এগুলো সব হবে। তখন হচ্ছে শিয়ান সিনড্রোম ডেভেলপ করবে। এটা হচ্ছে মেকানিজম। আচ্ছা, এরপরে হচ্ছে বলেছে যে 5 আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর হার অ্যামেনোরিয়া। তাহলে দেখেন যে তার এখন সেকেন্ডারি অ্যামেনোরিয়ার যে কজ গুলো, আপনার সিনারিওর সাথে 100% মিলবে এরকম না, কিন্তু যেহেতু আপনার একটা পোস্টপার্টাম হেমোরেজের হিস্ট্রি আছে এবং সেকেন্ডারি অ্যামেনোরিয়ার হিস্ট্রি আছে, তাহলে এটার সাথে সেকেন্ডারি অ্যামেনোরিয়ার সাথেও বয়সের সাথে তারপরে অ্যামেনোরিয়ার সাথে যেটা যায়, এর রিলেটেড কিছু জিনিস আপনাকে আনতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে আমি ফার্স্টেই শিয়ান সিনড্রোমে পরে আমি এনেছি কি যে অ্যাশারম্যান সিনড্রোম, ঠিক আছে, অথবা ইউটেরাইন সাইনিকিয়া, আপনারা যেটা লিখেন। প্রিম্যাচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি হতেই পারে, থাইরয়েড ডিসঅর্ডার, কারণ যেহেতু তার হরমোন আসছে না, হতেই পারে। পিসিওএস, কারণ এখানে হরমোনাল ইমব্যালেন্স হয়, এবং হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, ঠিক আছে, কারণ তার যেহেতু সবকিছুই হরমোনাল ইমব্যালেন্স বা আসছে না, তখন কিন্তু পেশেন্ট খেতে পারবে না, তখন পেশেন্ট লেথার্জি হয়ে যাবে, তখন তার সব সিমটম প্রডিউস করবে। আরো অনেক ডিডি আছে, তো আপনারা হচ্ছে বইটা দেখে নেবেন, যে যেটা লিখতে চান এর সাথে যেটা হচ্ছে মিলে যায় সেটা হচ্ছে লেখার চেষ্টা করবে। আমি এই 5টা দিয়েছি আর কি। তাহলে আপনি যদি এই 5টা ডিডি সুন্দর করে লিখতে পারেন, এখানে আপনি 1.5 এর মধ্যে 1.5 পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি যদি মেকানিজমটা ঠিক করে লিখতে পারেন, আপনি মেকানিজমের নাম্বার কাটার কোনো রাইট নাই, কোনো হচ্ছে আপনি যদি ঠিকঠাক মতো লিখতে পারেন, এখানে আপনি 1.5 এর মধ্যে 1.5 পেয়ে যাবেন। আর ডায়াগনোসিসের তো নাম্বার কাটার কোনো অপশনই নাই, ঠিক আছে? তাহলে দেখেন যে আমি একটা এসিকিউ 5 মার্কস পর্যন্ত কিন্তু তুলতে পারি যদি কোনো এরকম সলিড কোশ্চেন আসে। তাহলে এই ছিল আমাদের আজকে সলভ ক্লাস এসিকিউ এস দিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে পড়েন, যদি আজকের লেকচারের ভিতরে এবং বাইরে যে কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, আমি যতটুকু জানি আমি বলার চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপুরা পরীক্ষা দিয়েছিলেন সবাই? আমি 4টা খাতা দেখেছি। আপুরা আজকে আছেন ওরকমই 4জন 5জন আছেন, আপুরা একটু পরীক্ষা দিবেন, হ্যাঁ। পরীক্ষা দিলে দেখবেন অনেক ভাবে হচ্ছে, আমি সবসময় বলি যে আমরা যখন ক্লাস নিই তখন আপনি জিনিসটা শুনেন, যখন পরীক্ষা দেন তখন আপনি একবার লিখেন, হ্যাঁ। যখন আমি সলভ ক্লাস নেই তখন একবার হচ্ছে আপনি শুনেন, যখন আপনি ফিডব্যাক মানে খাতাটা পান তখন আপনি একবার দেখেন, হ্যাঁ। এই যে দেখেন যে এত জায়গায় যদি একটা টপিকস হচ্ছে আপনারা হচ্ছে দেখেন, তখন কি সেই জিনিসটা নিয়ে আর কোনো কনফিউশন থাকে, বা আমি কি পড়বো, আমি কি পড়বো না, আমি কি লিখবো, আমি কি লিখবো না, এই অপশন গুলা কিন্তু আর থাকে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে ক্লাস এগুলো একটু যেহেতু আমি শুধু পড়ালেখার কথাটাই বলবো না, ফিনান্সিয়াল ইস্যুটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? যে হচ্ছে আমি যেহেতু টাকা দিয়ে এখানে অ্যাডমিট হয়েছি, আমি চেষ্টা করব
যে আমি একটা সেশনে ভর্তি হয়েছি, ওই সেশনে আমি হচ্ছে ক্লাসগুলো কমপ্লিট করে সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে না? তো এই জন্য হচ্ছে আমরা ক্লাস করব, পরীক্ষা দিব, সুন্দর মতো একটু পড়ালেখা করব, যতটুকু আমাদের জন্য পসিবল হয়, ট্রেনিং সবকিছু ফ্যামিলি সবকিছু বাদে আমরা একটু পরীক্ষা দেওয়ার পড়ালেখা করার চেষ্টা করব। ঠিক আছে আপুরা? আপুরা ভালো থাকবেন, আর হচ্ছে একটু পড়ালেখা করেন, আমার জন্য দোয়া করবেন। আপু এসবি এর পিছনেরটা একটু দেখি, চারটা পাইনি তো। ঠিক আছে, 2 নম্বরটা একটু দেখি। এসবি আপু। এসবিএ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার SBA কাছে কোশ্চেন নাই আপু? আহ, আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এই যে ইয়ে ছিল, আচ্ছা এটা পুরোটা ইয়ে করে কেটে যাচ্ছে। What type of uterine anomaly in diethyl stilbestrol exposure related? এটা আপনি কি ভুল করেছেন আপু? আপু পরীক্ষা দিয়েছি। এটা হচ্ছে 7 নাম্বার আপু, দেখবেন যে হচ্ছে এই ক্লাসিফিকেশনের একদম 7 নাম্বারটাই হচ্ছে ডিএস রিলেটেড। তো এটা হচ্ছে ভুল করা, মানে আমরা যদি ওই 6টা না মনে থাকে, আমাদের কিন্তু 7 নাম্বারটা মনে থাকে, এই জন্য এটা ভুল করবেন না, পরীক্ষা আসলে এটাই আসে। আর কোনো প্রশ্ন? তাহলে আমি কি ক্লোজ করে দিব? আপনি 5 নম্বরটা একটু বলেন তো, 5 নম্বরটা এটা এসবিএ। হ্যাঁ এটা আচ্ছা দেখেন, জি। এখানে হচ্ছে 16 বছর, হ্যাঁ, একটা মেয়ে আসছে আমাদের কাছে, এখানে কি নিয়ে আসছে? অ্যামেনোরিয়া নিয়ে আসছে। কারণ আমাদের তো নর্মালি মিনারকি শুরু হয় কবে? হচ্ছে 12-13 এরকম বয়সে তো শুরু হয়, তাই না? তা আমরা হচ্ছে জি। ম্যাক্সিমাম এজটা কনসিডার করি হচ্ছে 16 বছর, বুঝছেন? 16 বছর হচ্ছে কাদের কনসিডার করি? যাদের হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ডেভেলপ করে না। আর যাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করে, তাদের আমরা 14 বছর পর্যন্ত কনসিডার করি যে তার মেনস্ট্রুয়েশন হওয়ার কথা এর মধ্যে, তাই না? তো আমরা যদি যাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করেছে এবং 14 বছরে তার মেনস্ট্রুয়েশন হয় নাই, এবং যাদের ডেভেলপ করে নাই ঠিক মতো, তাদের 16 বছরে মেনস্ট্রুয়েশন হয় নাই, ওই কেসগুলোকে আমরা বলি হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়া, ঠিক আছে? এবং দেখেন যে এখানে সে আমাদের কাছে কি কমপ্লেন নিয়ে আসছে, যে অ্যামেনোরিয়া এবং হচ্ছে কখনোই তার পিরিয়ড হয়নি, ঠিক আছে? একটা হচ্ছে যে আমাদের কাছে সে 3 মাস 6 মাসের হিস্ট্রি নিয়ে আসছে অ্যামেনোরিয়া, আর একটা হচ্ছে সে কখনোই মাসিক হয় নাই, এরকম পেশেন্ট হচ্ছে এই পেশেন্টের এটাই ছিল, যে তার কখনোই পিরিয়ড হয় নাই, এবং তার ফ্যামিলি হিস্ট্রিতে 12 বছরে তার মা বোন সবারই হচ্ছে পিরিয়ড হয়ে গেছে, তার কোনো ফ্যামিলি হিস্ট্রিও নাই এরকম। কারণ কি? প্রাইমারি অ্যামেনোরিয়া, ধরেন যে ফ্যামিলিতে কারো মুলারের এজেনেসিস আছে, কারো টার্নার সিনড্রোম আছে, এগুলো হচ্ছে ফ্যামিলি টু ফ্যামিলি রান করে। তো যার জন্য এখানে আমি হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিটা দিয়েছি আর কি, ঠিক আছে? এবং এক্সামিনেশন করে দেখেন যে আপনি হাইটটা কত পেয়েছেন, যে 150 সেন্টিমিটার। এটা কি মানে শর্ট না? মানে 5 ফিটের কম, ঠিক আছে, শর্ট। তার বিএমআইটা একটু বেশি, 29। এবং বিএমআইটা বেশির জন্য যে তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করবে না এমন তো না, যদি সবকিছু নর্মাল থাকে, তাই না? এবং দেখেন যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আর পোরলি ডেভেলপড, মানে ডেভেলপ করছে কিন্তু হচ্ছে এটা মানে ভালো মতো করে নাই এটা। এবং আপনি কি করলেন যে আপনি একটা এই এরকম একটা সিনারিও দেখে পেশেন্টের হিস্ট্রি নিয়ে আপনি কি করলেন, যে তাকে একটা, যেহেতু প্রাইমারি অ্যামেনোরিয়া, আমরা একটা ক্যারোটাইপ দিলাম। ক্যারোটাইপ করে দেখলেন যে আপনি অ্যাবনর্মাল, অথবা আপনার কোশ্চেনে কিন্তু এখানে দিতে পারতো যে 45X, এখানেও দিতে পারতো, দিয়ে কিন্তু আপনার এখানে ডায়াগনোসিস চাইতে পারতো, এভাবে একটা কোশ্চেন আসতে পারতো। আর যেহেতু আমি এখানে বলে দিয়েছি যে ক্যারোটাইপ আমি করতে চাচ্ছি এবং অ্যাবনর্মাল আসছে, এই ক্যারোটাইপটা কি, তাহলে এখানে হচ্ছে 45X অথবা 45X0। এটা আপনার কি মনে হচ্ছে না যে এটা হচ্ছে টার্নার সিনড্রোম? জি আপু। তাই না? দেখে কিন্তু মনে হচ্ছে। তাহলে সিনারিও গুলো যখন পড়বেন, এভাবে হচ্ছে আপনারা ওই ডিজিজটা নিয়ে বই খুলে বসবেন, যে আমার এটার সাথে কোন সিনারিওটা ম্যাচ করছে সুন্দর করে, তখনই ওই সিনারিও ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ে ফেলবেন, তখন দেখবেন যে আর কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? আর এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট, আপনার কোত্থেকে কোশ্চেন আসবে আপনি জানেন, হ্যাঁ? কারণ আমার এই 4টা কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়া, ক্লিন ফিল্টার, টার্নার, এআইএস, এর বাইরে কিন্তু কোনো ক্লিন ফিল্টার নিয়ে আমাদের ওরকম কোনো কোশ্চেনই আসে না বলতে গেলে, কারণ যেহেতু এটা মেল, আমাদের কোনো কোশ্চেন আসে না, বাকি কোশ্চেন আসে এই 3টা থেকে। এই 3টা খুব সুন্দর করে পড়ে ফেলবে, ঠিক আছে?
কারণ অ্যামেনোরিয়ার চ্যাপ্টার, ইন্টারসেক্সের চ্যাপ্টার, আর প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ওভাবে ক্রিপ্টোমেনোরিয়া ছাড়া কিছু আসে না ওভাবে। আর এসবিও যে দুই একটা জায়গা থেকে আসতে পারে সেটা আমি বলে দিয়েছি। তো ওই জিনিসগুলো হচ্ছে ওভাবে একটু করে ফেলবেন, ঠিক আছে? তো 6 নম্বরটা দেখি। সিনারিওটা বোঝা গেছে তো না? জি আপু বোঝা গেছে, 6 নম্বরটা একটু দেখি। 6 নাম্বার, হয়নি তো। হ্যাঁ 6 নাম্বারটা দেখেন। 6 নাম্বারটা একদম ক্লিন কাট, যে একটা বাচ্চা হওয়ার পরে আপনি সেক্সটা বুঝতেছেন না ঠিক মতো, হয় ইন্টারনাল যে এবং হচ্ছে আপনি অবশ্যই ওই বাচ্চার তো আপনি আল্ট্রাসাউন্ড ছাড়া কিছু বুঝবেন না। আপনি আল্ট্রাসোনোগ্রাম করে দেখলেন যে তার ভিতরে সবই আসছে, শুধুমাত্র বাইরে থেকে আপনি বুঝতেছেন না, কারণ নিশ্চয়ই ল্যাবিয়াল কোনো ফিউশন ছিল। ল্যাবিয়াল ফিউশন থাকলেই তো হচ্ছে আমরা কি বুঝবো না যে সে ছেলে না মেয়ে, আমরা হচ্ছে বুঝতে পারবো না, তাই না? অ্যাম্বিগুইটি অফ দ্য সেক্স। তো আমরা জানি যে কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়াতে ওই ল্যাবিয়াল ফিউশনই থাকে, যার জন্য আমরা হচ্ছে ফেনোটাইপিক্যালি আমরা বুঝতে পারি না এক্সামিনেশন করে যে তার জেনিটালিয়াটা কি। তখনই আমরা আল্ট্রাসোনোগ্রাম করি, আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে হচ্ছে তার ইন্টারনাল জেনিটালিয়া গুলো সবই ফিমেল। এবং তার যদি ইলেকট্রোলাইট করেন তখন দেখবেন যে সোডিয়াম ক্লোরাইডটা সম্ভবত সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে বাড়বে, এবং হচ্ছে পটাশিয়াম টা হচ্ছে কমবে। একটু ইলেকট্রোলাইটটা দেখে নিন, ইলেকট্রোলাইটের অ্যাবনর্মালিটি থাকে। এবং হচ্ছে যদি 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন করেন 800 বেশি পাবেন। তখন হচ্ছে আমরা একদম শিওরলি বলতে পারি যেটা হচ্ছে আর্লি অনসেট কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া। ঠিক আছে, এটা দত্তে খুবই সুন্দর করে দেখবেন যে ফিচার্স গুলো যেখানে আছে ওটা দেওয়াই আছে, এভাবেই দেওয়া আছে। হ্যাঁ জি আপু। এই, আর কোনোটা নিয়ে কোনো মানে কনফিউশন? বাকিগুলো সবই হচ্ছে একদম মানে ক্লিন কাট, মানে কোনো টুইস্ট নাই আর কি, যে বোঝা যাবে না। কিন্তু যে আপু মোলার এনার্জেনেসিস ভুল করছে আমি খুবই দুঃখ পাইছি। হ্যাঁ, এটা ভুল করা যাবে না। ঠিক আছে আপুরা, ভালো থাকবেন, পরীক্ষা দিবেন। তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ওকে।